আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন সমস্ত চাঁদাবাজি, দখলদারি, অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা সোচ্চার এবং আপনাদের জায়গা থেকে সাংবাদিক যারা আছেন আপনারাও আপনার জায়গা থেকে সর্বোচ্চ সোচ্চার বলে আমরা জানি, বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে আমরা পরস্পর সহযোগী। আমাদের যৌথ যে চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম সেটা জারি থাকবে। তো সংগ্রামী সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন ডাকসু কার্যকর হওয়ার থেকেই আমরা কিন্তু ক্যাম্পাস এরিয়াতে যে সমস্ত অবৈধ দোকান, যাদের কোনো অনুমোদন নেই এবং যাদের উপরে ভর করে ক্যাম্পাসে মাদকের বিস্তার ঘটতেছে, তো তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। আমরা কিন্তু প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি। তো আপনারা দেখে করতে গিয়ে আমরা শুরু থেকে বাধার সম্মুখীন হয়েছি। এই সমস্ত অবৈধ অনুমোদনবিহীন দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে আমরা শুরু থেকে বাধার সম্মুখীন হয়েছি। আপনারা দেখেছেন সেই বাধাটা কিন্তু সময়ের পরিক্রমায় শুধুমাত্র বাধার মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, সেইটাকে একটা পর্যায়ে গিয়ে নোংরামে রূপ দেওয়া হয়েছে। নোংরামের নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বাম সংগঠন। আমরা তখন প্রথম দিকে অবাক হয়েছিলাম যে অবৈধ দোকানের বিরুদ্ধে কথা বলে এদের কেন চলতেছে, মাদকের বিরুদ্ধে কথা বলে মাদকের বিরুদ্ধে অ্যাকশন নিলে এদের কেন সমস্যা হচ্ছে। আমাদের সেই কৌতূহল, সেই অদ্ভুত যে অনুভূতি, সেই জায়গা থেকে আমরা অনুসন্ধান শুরু করলাম যে আসলে কেন এই সমস্যা। তো সেই জায়গা থেকে আমরা একটু ঘাটাঘাটি করছি, যেগুলো দেখতে পেয়েছি সেগুলো আসলে দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির রমরমা একটা অবস্থা তৈরি হয়েছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তো যখন আমরা এই সমস্ত দোকানগুলো যেগুলো অনুমোদন নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলাম, তখন চাঁদাবাজ যারা রয়েছে তাদের চাঁদার কাজের সমস্যা হওয়ার কারণে মূলত তারা আমাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা তখন থেকেই বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছি কিভাবে চাঁদাবাজি হয়, বিস্তার হয়। আমাদের আসলে দুঃখ লাগে যে আপনারা জানেন সারা দেশে ইতিমধ্যেই বিএনপি, যুবদল, ছাত্রদল তারা সারা দেশে নিজেদেরকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করে ফেলেছে। যদি কেউ কখনো বলে চাঁদাবাজ, তাহলে মানে অটোমেটিকলি তাদের দিকে দৃষ্টি চলে যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা যেহেতু মেধাবী শিক্ষার্থী, যোগ্যতা পরিচয় দিয়ে ক্যাম্পাসে এসেছে, তারা হয়তো বা গতানুগতিক ছাত্রদলের চাইতে একটু উন্নত হবে, কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে তারা আমাদের সামনে আবির্ভূত হয়েছে আরো উন্নত শ্রেণীর চাঁদাবাজ হিসাবে। এটা আমাদের জন্য লজ্জাজনক। তো আমরা আসলে ক্যাম্পাস এরিয়ার ভেতরে কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের অবৈধ দোকানের রমরমা ব্যবসা, কোনো ধরনের সিন্ডিকেট, কোনো ধরনের মাদকের ছড়াছড়ি আমরা কোনোভাবে টলারেট করব না। তো সেই প্রত্যাশা থেকে, সেই আশাবাদ থেকে আমরা বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছি যে কারা আসলে সমস্ত অবৈধ দোকানগুলোকে অনুমোদন দেওয়ার নাম করে চাঁদা সংগ্রহ করছে। তো আমাদের সেই দীর্ঘ যে সংগ্রহ, সেই সংগ্রহ আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এই মুহূর্তে আমি আমাদের ফুল ডকুমেন্ট তৈরি এবং সেই সংশ্লিষ্ট কথাবার্তা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে। বেসিক্যালি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে আমরা যদি অবৈধ দোকান দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই একদম শুরু করতে হবে যে আপনার সোলার দোকান থেকে শুরু করে। সোলার দোকানে আপনার শামু ভাইয়ের যে হত্যাকাণ্ড, সেটার আগে কিন্তু ওখানে বেশ আপনার অনেকগুলো দোকান ছিল, আপনারা জানেন। তো সেই দোকানগুলো আপনার উচ্ছেদ করা হয় শামু ভাইয়ের হত্যাকাণ্ডের পরে। এরপর সেই দোকানগুলো আপনার সোলার দোকানের ভেতর থেকে বাইরে চলে আসে এবং সেগুলোর জায়গা হয় আপনার কালী মন্দিরের গেটের পাশ থেকে শুরু করে আপনার শহীদ মিনার এবং আপনার টিএসসিতে এবং আপনার শেষ পর্যন্ত সেন্টার। আমি প্রচুর সহ কাজ করাটা এটা আমার পেশাদারিত্বের বা আমার দায়িত্বশীল জায়গা থেকে একদম মাঠে নেমে কাজ করাটা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমার কাজ হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কাছে তুলে ধরা।
কিন্তু আমি মাঠ পর্যায়ে কোথায় সমস্যা সেটা আমি একদম মাঝে থেকে আমি বুঝতে চেষ্টা করি এবং সেটা আমি দেখার চেষ্টা করি। এবং আমি দেখলাম যে আপনার এখানে কিছু দোকানদার আছে তারা হচ্ছে আপনার একদম লর্ড টাইপের, যাদের আপনার 3-4টা করে দোকান আছে। আমি যদি এখানে একটু বলি তাহলে বেশ কয়েকটা তথ্য আমি দিই যে এখানে আপনার জাকির নামে একজন দোকানদার আছে, দোকানদার বলবো না, তিনি হচ্ছে আপনার একদম লর্ড টাইপের। তার পানির বোতল, তার দুধ থেকে শুরু করে আপনার তার চিনি থেকে শুরু করে সবকিছু মোটামুটি আপনার সূর্য সেন হল, আপনার বিজয় কাতর হল, বিভিন্ন অনেক অনেক জায়গায় তার সেই মাল আপনার সেগুলো সাপ্লাই হয়। এবং আপনার টিসিতে আমরা যে পানিগুলো দেখি ফ্রেশের পানির বোতল, সেগুলো তিনি সাপ্লাই দেন। এখন সেই জাকিরকে এটা খোঁজ করতে আমি দেখি যে তিনি হচ্ছে আপনার শাহবাগের এবং এইখানকার স্থানীয় বেশ আপনার তাবুতে আওয়ামী লীগ নেতা ছিলেন। তারপরে আমি দার্জিলিং মোমো নামে একটা দোকান আছে, ওখানে আমাদের শিক্ষার্থী বৃন্দ আছে, হয়তো বা সেখানে দার্জিলিং মোমোতে ওনারা মোমো খেয়েছেন হয়তো বা অনেকবার। দার্জিলিং মোমোর দোকান আছে আপনার 2-3টা, খুব সম্ভবত 3টার মতো। একটা আপনার বসে মেট্রো স্টেশনের পাশে, আরেকটা আপনার শহীদ মিনারের দিকে, আর আরেকটা বোধ হয় আপনার বিভিন্ন জায়গা আপনার প্রদক্ষিণ করে। দার্জিলিং মোমোর মালিক হচ্ছে জাবেদ। আমি জাবেদের খোঁজ করতে গিয়ে আমি পাই যে জাবেদের সাথে এখন পর্যন্ত 21 হলের ছাত্রলীগের পোস্টেড নেতা আপনার জুনায়েদের এখন সম্পর্ক আছে। জুনায়েদ এখন দেশ থেকে পলাতক আছে। জাবেদের ব্যাপারে আমি আবার খোঁজ করতে গিয়ে আমি নামের একজন চাঁদপুরের কচুয়া থানা ছাত্রলীগের, তিনি পলাতক অবস্থায় এখানে আসেন এবং এখানে তার জাবেদের দোকানে কাজ করেন। তার সাথে আমার একদিন দেখা হয়েছিল। আমি জাস্ট তুহিন এই নামটা আমি জানতাম। পরে করতে 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 আমি যখন জানতে পারি যে তিনি ছাত্রলীগের এবং পলাতক অবস্থায় ঢাকা ইউনিভার্সিটিতে এখানে কাজ করছেন, পরে যখন আমি এটা জাভেদকে যখন আমি বলি যে তুহিনকে আমার সাথে দেখা করো, পরের দিন আমি শুনি যে তুহিন আর এখানে নেই। এগুলো আপনার নর্মাল ঘটনার মতো ঘটনা ঘটতে থাকে। এবং এরকম আপনার রুমন হচ্ছে আপনার নাজিরবাজার আপনার যুবলীগের আপনার ইলিয়াস নামের একজন আছে। ইলিয়াস হচ্ছে আপনার যখন শাহবাগে আমাদের জুলাই আন্দোলন চলছিল, জুলাই আন্দোলনে আপনার আগস্টের শুরুর দিকে আপনার শাহবাগে আপনার ছাত্রলীগ অবস্থান নিয়েছিল, সেই সময় আপনার চেয়ার সাপ্লাই দিয়েছিল ছাত্রলীগ বসার জন্য। তারা এখন দাপটের সাথে তারা এখনো পর্যন্ত এখানে আপনার স্ট্রিট ফুডের যে দোকানগুলো সেগুলো এখন তারা চালাচ্ছে। এখন তাদেরকে আমি যখন উঠাই দিই, আমি অনেক অনেক দোকান ভাঙি। যেমন রুবেলের নাম এসেছে, রুবেলের দোকান আপনার প্রোটোটিপের সাহায্যে জব্দ করি 6টা দোকান, এবং সেই 6টা দোকান আপনার অবৈধভাবে আপনার প্রশাসন যেটা করে প্রোটোটিপ সেটা করেছে যে দোকানগুলো ভাঙে। কিন্তু তারপরে আবার তারা আসে, যেমন আপনার ইমরান যার কথা এসেছে, মূলত আজকে যার কথা আপনার দেখবেন যে রুবেল ইমরানের দোকান ভাঙা হয়েছে 5টার মতো, রুবেলের দোকান ভাঙা হয়েছে 6টার মতো। আপনার এখানে রুমিস তার দোকান ভাঙা হয়েছে বোধ হয় আপনার 1টা বা 2টো। এরকম টাইপের অনেকের দোকান, একটু আপনার 3-4টা দোকানের বেগ কম নেই যাদের দোকান আপনার ভালো হয়েছে অবৈধভাবে বসানোর জন্য। এবং এই যে ছাত্রলীগের সাথে থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আপনাদের সভাপতি হ্যাঁ শয়ন এখন জেলে আছে, তাই না? সৈকত এখন জেলে আছে। সৈকতকে দেখার জন্য আপনার এখানকার যারা আপনার টিএসসি যারা আপনার হকার আছে তারা জেলে পর্যন্ত যায় দেখার জন্য, এবং তারা রান্না করে নিয়ে যায়। এবং আপনার এখানে বিক্রেতা আছে, জাহাঙ্গীরের কাছ থেকে আমি অনেক তথ্য নিয়েছি। জাহাঙ্গীর আপনার সেই সৈকতকে আপনার হাঁস রান্না করে খাইয়েছে। এখানে আমার এক সাংবাদিক একজন আছে, সাংবাদিক, তাকে আমি একটা অন্য পরিচয় আমি দেখেছিলাম ভিডিও করার জন্য। সেখানে আপনার জাহাঙ্গীর আমাকে হাঁস খাওয়ানোর আমাকে প্রস্তাব দেয়, এবং আমাদের ডাক্তার নেতৃবৃন্দকে সেই হাঁস খাওয়ানোর তার সেই ট্রেডিশন। আমি তাকে বড় করে বলি যে আপনি তো এই হাঁস সৈকতকে খাইয়েছেন, আমি সেই হাঁস খেতে চাই না। যাই হোক, আমি আমার কথা বাড়াবো না। এখানে আপনার তাদের ছত্র ছায়া তারা বসছে, প্রতিনিয়ত আমরা উঠাচ্ছে, আবার কেন বসছে সেগুলো আপনারা হয়তো বা দেখবেন, এবং আশা করি সবকিছু ক্লিয়ার হবে। বিশ্ববিদ্যালয় এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, জ্ঞান, রাজনীতি আর প্রতিবাদের প্রতীক। কিন্তু এই ক্যাম্পাসে কি নীরবে চলছে চাঁদাবাজির রাজনীতি? আজ আমরা জানবো তথ্য ফাঁসের অভিযোগে কিভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হলো একটি দোকান।
ঘটনার সূত্রপাত 21 ডিসেম্বর 2025। ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা ও প্রক্টরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংলগ্ন গেট থেকে বেশ কয়েকটি অবৈধ স্ট্রিং জব্দ করে। জব্দকৃত দোকানগুলোর মধ্যে একটি দোকানদার ছিল হাসান নামের এক ব্যক্তি। হাসান নিজেকে দোকানের এই লাইটটা অফ করুন, এখানে কর্মচারী কে আছে? এই ব্রাদার, এই একটু পজ করো, লাইটগুলো অফ করো। ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, জ্ঞান, রাজনীতি আর প্রতিবাদের প্রতীক। কিন্তু এই ক্যাম্পাসে কি নীরবে চলছে চাঁদাবাজির রাজনীতি? আজ আমরা জানব ফাঁসির অভিযোগে কিভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হলো একটি দোকান। ঘটনার সূত্রপাত 21 ডিসেম্বর 2025। ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা ও প্রক্টরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকটি স্ট্রিট ফুড কার্ট জব্দ করে। জব্দকৃত দোকানগুলোর মধ্যে একটি দোকানদার ছিল হাসান নামের এক ব্যক্তি। হাসান নিজেকে দোকানের কর্মচারী পরিচয় দেন এবং দোকানের মালিক হিসেবে দুজনের নাম জানান। তারা হলেন বিজয় 71 হলে 2022-23 সেশনের শিক্ষার্থী ও হল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান সাদ এবং অন্যজন জহুরুল হক হলে 2022-23 সেশনের শিক্ষার্থী আমির আব্দুল্লাহ। তিনি ইমামার প্যানেল থেকে ডাকসু নির্বাচন করেন এবং ছাত্র দলের সাথে তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এই করা হলে তারা দোকানটি নিজেদের বলে দাবি করেন। অল্প সময়ের মধ্যেই আমির আব্দুল্লাহ ডাকসু কার্যালয়ে উপস্থিত হন বিষয়টির সমাধানের উদ্দেশ্যে। তবে এর মধ্যে দোকানদার হাসান ডাকসু প্রতিনিধির কাছে স্বীকার করেন সেদিনই তিনি আমির আব্দুল্লাহ ও সৈয়দ হাসান সাদের আশ্রয়ে এই দোকানটি বসিয়েছেন। আমি একটু পজ করে ভিডিওটা দেখাবো। এখানে আপনার শুরুর দিকে কেন আমার সন্দেহ হয়, সন্দেহের কারণটা হচ্ছে আপনার আমি প্রচুর টিভির সাহায্যে সোশ্যাল সায়েন্সের সামনে যখন আমি দোকানটা আনার পরে আমি তাদেরকে প্রশ্ন করি যে দোকানটা আপনার সাইদ এবং আবিদ আব্দুল্লাহ, যে সাফ নামে পরিচিত, এবং আবিদ আব্দুল্লাহ দুজনই তারা কত টাকা করে কিনেছে, আপনাদের দোকানটা কত টাকা দিয়ে কিনেছে। তখন এক একজন এক এক রেঞ্জ বলে। আমি আবার সেটা ক্রস চেক করার জন্য আমি আবার সাদকে কল দিই। সাদ আবার বলে যে দোকানটার অর্ধেক মূল্য পরিশোধ করা হয়েছে, অর্ধেক মূল্য পরিশোধ করা হয়নি। এবং এই তথ্যের ঘাটতির জন্য আমি হাসান নামের যে কর্মচারী, তথাকথিত কর্মচারী, তাকে আমি ডাকসুতে নিয়ে আসি এবং তাকে আমি বলি যে দেখেন, দোকান করবেন লিগালি, আপনি এভাবে চাঁদা দিয়ে তো বেশি দিন এভাবে করা যাবে না। এইভাবে আপনার দোকান একটা ধরবে, একবার আবার জব্দ হবে, আবার ধরবে, আবার জব্দ হবে, এভাবে তো বেশি দিন হবে না। আপনি প্রচুর স্যারের কাছে আপনি লিগালি দোকান করার জন্য আপনি আবেদন করতে পারেন। যে টাকাটা দিয়ে আপনি চাঁদা দিচ্ছেন সেই টাকাতে আপনি একটা ভালো তেল কিনে আপনি সেই তেলে আপনি ভাজা পোড়া যেটা আপনার করে সেটা আপনি ভাজেন। তো এইভাবে তার কথা বের হয়ে আসে যে আপনার প্রথম দিনে আমি তাদেরকে জব্দ করি তাদের দোকানে, এবং সেই দিনই আপনার ঠিক করার কথা ছিল যে কত টাকা দেওয়া হবে না হবে। এবং এটা যেহেতু আপনার একটা হকারি ব্যবসা, সেহেতু আপনার এটা শুরুর দিক থেকে আপনার লাভ লস বা প্রফিট আপনার ঠিক থাকবে না যে আপনি আমাকে এত টাকা দিবেন, কত টাকা দিবেন। আর তাছাড়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা প্রতিদিন আমরা প্রতিনিয়ত ধরছি। আপনারা পরবর্তীতে আরেকটা অডিও আসছে, সেটা শুনলে হয়তো বা আরেকটু ক্লিয়ার হবে, তখন আমি কথাটা বলছি, আপনারা শুনতে পারেন। দোকান তরুণে বসানো হলে লাভের টাকা হিসেব করে তাদের ভাগ দিতে হবে বলে জানান হাসান। হাসানের ভাই ইমরান এই দোকান সহ আরো কয়েকটি দোকানের মূল মালিক। ছাত্রদল নেতা সাদের আশ্রয়ে তিনি এসব দোকান বসান। আমার সাথে ব্যবসা করে এরা ব্যবসাটা করবে, দোকানটা কিনছে তখন আমাদের দোকান করা সম্ভব নয়।
একটা লোক যারা জীবনের দোকানে দুপুরটা খাই টাকা মতো গেছে না হচ্ছে পড়াশোনা এরা এই দোকানের ভিতরে একটা জায়গায় তিনটা খাইতে জীবনটা মনে করে তারা যে কিছুতে পারেন আপনি চাইতে কিছুতে পারেন আপনি চাইতে সব কিছু করার পরে করা লাগে আমাদের তখন তো একটা যে কথা বলবি বাঙালি তখন 5,000 টাকা আমাদের একটা গেলে তখন কি বলবি তখন এই ফার্স্ট টাইম আপনি জানেন যে আমি আমার জীবনে জানি চেষ্টা করেছিলেন আমি আপনাকে ভালো বলি যখন আমি চেষ্টা করি এবং দেখেছিলাম সম্ভবত আমি বেশি শুনছি আমি বলতে কিন্তু সবাই সামনে আমাকে বলে দিচ্ছি আমার কাছে আর কেউ বলবি দুটাই আমি দেখছি আপনি যদি শাস্তি করতে বাংলা কেন বলবেন শুরু পরে এই দুটো হাজার বলতে পারে আমি রাখবো কিন্তু ঠিক আছে ভালো করে বলতো বেসিক্যালি যার কথা এসেছে এখানে ইমরান মূলত এখানে কোন স্টুডেন্টকে দিয়ে দোকান বসাননি, যদি তার এখানে 3-4টা করে দোকান আছে, তিনি দোকান আপনার কালী মন্দিরের সামনে বসাতেন বা আপনার টিএসসিতে বসাতেন এইভাবে। তো আপনার কথাটা আপনারা শুনেছেন হয়তোবা, শুরুর দিকে যে দাবিটা করা হয়েছিল যে দোকানটা আপনার ইমরানদের কাছ থেকে আবিদ আব্দুল তারা কিনে নেয়। এখন এখানে মূল বিষয়টা ইমরানের কাছ থেকে স্বীকারোক্তি যেটা আসে সেটা হচ্ছে আপনার আবিদ আব্দুল সাদদের থেকে দোকানটা আপনার 4-5 দিনের জন্য আপনার করার জন্য তারা নেয়। কেন নেয় সেটা একটু ক্লিয়ার করি। আমরা তো শুরুর দিক থেকে আমরা একদম প্রোটিন সহ প্রতিদিন আমরা অভিযান চালাচ্ছি এবং ধরছি। এখন 4-5 দিন ধরে যদি আমরা প্রতিনিয়ত একটা দোকান থেকে শুনি এই দোকানটা হচ্ছে স্টুডেন্টের, সেই দোকানটা তো আমরা ধরবো না। এখন তারা সেই 4-5 দিন আপনার শেল্টার দিয়ে পরবর্তীতে তাদেরকে আপনার সেটা বুঝিয়ে দেওয়া হবে সেই দোকানটা, এবং সেই দোকান থেকে আপনার চাঁদা নিবে এরকম টাইপের কথা বলে তাদেরকে এখানে নিয়ে আসা হয়। শুরু থেকে যদি ইমরান এই কথাটাতে বা এই যে প্রস্তাবে রাজি হননি, কিন্তু আপনার রুবেল থেকে শুরু করে বিভিন্ন জন, এই যে রবিজের কথা আসছে যে সে হচ্ছে ডাব্বি নামে আরেকজনের দ্বারা সে দোকান দিয়েছে, রুবেল দিয়েছে কাউসার নামে আরেকজনের দ্বারা, এবং সে সব থাকতে পারছে না, সো সেও আবার এরকম ভাবে একটা প্রস্তাবনা যেহেতু পেয়েছে সে নিয়েছে। 4-5 দিন যদিও আমি যে আবিদ আব্দুল্লাহ স্যারকে দেখিনি, সেই দিন ছিল একদম হাসান এবং তার কর্মচারী, স্যার তখন হয়তো বা টিউশনে ছিল এবং আবিদ আব্দুল্লাহ ছিল কোচিং সেন্টারে, তারা পরবর্তীতে সেখান থেকে আসেন। সো 4-5 দিনের জন্য তারা যেভাবে হবে না, এখন তারা যে তারা কিনে নিয়েছে বা সামথিং সেটা শুরুর দিকে, কিন্তু এটা একদম ক্লিয়ার হয়ে যায় যে আপনার সেটা কিনেও নেওয়া হয়নি, সেটা শুধুমাত্র আপনার বসিয়ে দিবে স্টাবলিশ করে দিবে এবং পরবর্তীতে সেখান থেকে তারা টাকা নেবে, কমিশন নেবে বা চাঁদা নেবে। চাঁদা তো একটু সস্তা শব্দ, কমিশন হলে একটু ভারী একটু ভদ্র শব্দ হয়ে যায়, একটু ফর্মাল শব্দ হয়ে যায়, সেই কমিশন নেবে। থ্যাংক ইউ সো মাচ। আরেক দোকান মালিকের তত্ত্বাবধানে চলে বেশ কয়েকটি দোকান, প্রক্টোরিয়াল টিভি ও ডাক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখিত, আমরা কোনটা একটু পরে দেখাচ্ছি, ডাউনলোড করে দেখাবো। এই মুহূর্তে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আজকের এই ডকুমেন্টারি প্রদর্শনের যে মূল উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে চাঁদাবাজ মুক্ত করা। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মস্তিষ্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি চাঁদাবাজি মুক্ত করা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাস মুক্ত করা যায়, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টেন্ডারবাজ মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, তাহলেই পুরো বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ মুক্ত করা সম্ভব। সেই জায়গা থেকে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি চলে আসছে, সেই চাঁদাবাজির তথ্য চিত্র সহ উন্মোচন করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকালকে রাত্রে এই চাঁদাবাজদের এক্সপোজ করার পর থেকে এক ধরনের ভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালানো হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, যেই দলের বিরুদ্ধে অভিযোগ, যেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা যদি দায়িত্বশীল হতেন তাহলে তারা দায়িত্ব নিয়ে যেটি করতেন যে তার দলে
কেউ যদি চাঁদাবাজের সাথে যুক্ত থাকে তার বিচার করতেন, তাকে শোকজ করতেন, তাকে অব্যাহতি দিতেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি না করে ছাত্রদল এবং তাদের নেতাকর্মীরা তাদের এই চাঁদাবাজিকে ডিফেন্ড করতে ব্যস্ত হয়ে পড়েছে। একই সাথে আমরা আজকে দেখলাম সকালবেলা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘেরাও করে তারা সেখানে একটি দাবি দাওয়া উত্থাপন করেছে। দাবি দাওয়া উত্থাপন করা অবশ্যই যৌক্তিক অধিকার প্রত্যেকটা শিক্ষার্থীর আছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, নিজের দলকে চাঁদাবাজ মুক্ত না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার মতো হাস্যকর একটি পরিস্থিতির অবতারণা তারা করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি গতকালকে থেকে যখন থেকে এই অভিযোগটি উত্থাপিত হয়েছে তারপর থেকেই বেশ কিছু গুটি কয়েক এই চাঁদাবাজদের যারা সুবিধা পেয়েছে এই সুবিধাভোগীরা বিভিন্নভাবে এই চাঁদাবাজের বয়ানকে এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সহযোগিতা করেছে বেশ কিছু মিডিয়া। গতকাল তারা 8-10 জন মিলে একটি মিছিল করেছে, রাজু ভাস্করের সামনে দাঁড়িয়েছে। আমরা দেখতে পেলাম কোন মিডিয়া পোর্টাল, মিডিয়া হাউস থেকে শিরোনাম করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল, ডাকসুর বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল। 7-8 জন শিক্ষার্থীদের, 7-8 জন চাঁদাবাজের সহযোগীদের বা সুবিধাভোগীদের বা 7-8 জন যে কোনো ব্যক্তিদের উপস্থিতিতে যদি বিশ্ববিদ্যালয় উত্তাল হয়, এই যদি সাংবাদিক ভাইদের সেন্স, তাহলে তো সাংবাদিকতা করার প্রয়োজনীয়তা নাই। আপনারা দলীয় আউটলেট খুলে বসুন এবং বিভিন্ন দলের মিডিয়া পার্সন হিসেবে, মুখপাত্র হিসেবে ব্যবহৃত হন, সাংবাদিক হিসেবে আপনাদের কাজ করার প্রয়োজনীয়তা নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বারবার বলছি আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা 24 পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটেই, বাংলাদেশের কোন স্থানে, কোন স্তরে কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের দুর্নীতি, কোন ধরনের টেন্ডারবাজির ঠিকানা ঢাকা বাংলাদেশে হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যারা আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী সময় লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, যারা একসাথে আমরা গুলি খেয়েছি, গুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদেরই কেউ কেউ এই চাঁদাবাজি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ইত্যাদির সাথে জড়িয়ে পড়েছে। আমরা আশা করছিলাম যে প্রত্যেকটা দল দায়িত্বশীল হবে এবং তাদের দলকে সংশোধন করবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে সংশোধন হওয়া তো দূরের কথা, পতিত ফ্যাসিবাদ যেই রাস্তা দেখিয়ে গিয়েছে পতন উন্মুখের ন্যায়, তারাও সেই রাস্তার দিকে ধাবিত হচ্ছে। আমরা তাদের পতন চাই না, আমরা তারা সংশোধন হবে, কিন্তু তারা সংশোধন না হয়ে একের পর এক তাদের চাঁদাবাজির বৈধতা দিয়ে যাচ্ছে। আমরা আশা করেছিলাম তারেক রহমান সাহেব দেশে আসার পরে তার দলের যে চাঁদাবাজ আছে, যারা চাঁদাবাজি করছে, দলের নাম ভাঙিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে ছাঁটাই করে দলটাকে একটি পবিত্র দলে পরিণত করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আমরা এই ধরনের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তারেক রহমান সাহেবকে আমরা আহ্বান জানাবো ডাকসুর পক্ষ থেকে, আপনি আপনার দলের চাঁদাবাজদেরকে সামলান। যদি আপনি সেটি সামলাতে ব্যর্থ হন, যদি আপনার দলের চাঁদাবাজদের বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ, বলিষ্ঠ পদক্ষেপ না থাকে, যদি দুর্নীতির বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ না থাকে, তাহলে সম্মিলিতভাবে ছাত্রলীগকে যেভাবে ছাত্র জনতা প্রতিহত করেছে, ঠিক একইভাবে আপনার বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আমরা গতকাল যেটি দেখতে পেয়েছি যে ছাত্র দলের যার নাম এখানে জড়িত হয়েছে, তিনি সাথে সাথে আমাদের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করানো শুরু করলেন যে আমরা নাকি এখানে অপতথ্য ছড়াচ্ছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, কিন্তু তাদের কাছে তারা কোনো ডকুমেন্টস এটার পিছনে সরবরাহ করতে পারে নাই। আপনারা দেখেছেন যখনই ক্যাম্পাস থেকে এই ধরনের ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করার চেষ্টা করা হয়, যখনই ক্যাম্পাসটাকে একটি সুশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা করা হয়, তখনই এই গোষ্ঠীরা, এই চাঁদাবাজের সুবিধাভোগীরা, সেটি হতে পারে বাম দল, সেটি হতে পারে ছাত্র দল, সেটি হতে পারে ছাত্রদলপন্থী শিক্ষক, সেটি হতে পারে চাঁদাবাজপন্থী বুদ্ধিজীবী, সেটি হতে পারে চাঁদাবাজপন্থী কলামিস্ট, তারা প্রত্যেকে লম্বা লম্বা কলাম লিখে এর প্রতিবাদ জানান, এর বিরুদ্ধে অবস্থান নেন। আবার ঠিক একইভাবে শিক্ষার্থীরা যখন তাদের বাধার মুখে দোকানগুলো আবার বসে এবং দোকান উচ্ছেদে যখন তারা বাধা দিতে সক্ষম হয় এবং সেন্ট্রাল লাইব্রেরি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যখন নিউ মার্কেটের আরেকটি শাখায় পরিণত হয়, ঠিক তখন আবার তারাই ফেসবুকে পোস্ট দেয়, লেখালেখি করে যে হচ্ছে ডাকসু ভাড়ায় দোকান বসাইছে।
ডাকসু হচ্ছে ক্যাম্পাসটাকে নীলক্ষেত বানাইছে। আপনি দেখেন তাদের এই কপটতা ভণ্ডামিটা দেখেন। একদিকে আপনি যখন এই ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করতে যাবেন তখন তারা বলবে যে আমরা কি করছি, উদ্যোক্তাদের বাধাগ্রস্ত করছি, আমরা তাদের চাঁদাবাজের যে স্বাধীনতা সেই স্বাধীনতা হস্তক্ষেপ করছি, তখন তারা এটা বলে কান্নাকাটি করবে। কিন্তু আবার যখন আবার তাদের বাধার মুখে পড়ে আপনি যখন দেখবেন যে আবার অনেক দোকান বসে গেছে, আপনি কিছুদিন ঢিল দিবেন, তখন আবার তারা এসেই ডাকসুর বিরুদ্ধে লেখালেখি করবে, মানে মত তৈরি করার চেষ্টা করবে যে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে নীলক্ষেতের আরেকটি শাখায় পরিণত করেছে। তো এই ধরনের কপটতা ভণ্ডামি থেকে আমরা আশা করব তারা বেরিয়ে আসবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পাশাপাশি আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আরও জানাতে চাই যে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ শহীদের যে আকাঙ্ক্ষা, জুলাই শহীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রত্যেকটা রাজনৈতিক দল তৎপর হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দল এখন পর্যন্ত তার সংস্কারের পক্ষে তারা কোনো অবস্থান স্পষ্ট ভাষায় ব্যক্ত করতে পারে নাই। তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচারের প্রশ্নে তারা কোনো সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করতে পারে নাই। এখন পর্যন্ত গণভোটের পক্ষে তাদের যে অবস্থান সেটি তারা ব্যক্ত করতে পারে নাই। আমরা এবং এটি তো করতেছে না, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দকে, যারা জুলাই হত্যা মামলার আসামি, যারা গণহত্যার আসামি, যারা বিভিন্ন অপকর্মের আসামি, প্রত্যেককে পুনর্বাসন করে যাচ্ছে। তো আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আপনারা জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে রক্ত নিয়ে সিনিমিনি খেলবেন না। জুলাই শহীদদের রক্তের ঋণ আছে বলেই আপনারা আজকে মুক্ত বাতাসে ভোট চাইতে পারছেন। জুলাই শহীদরা যদি জীবন না দিত তাহলে আজকে আপনারা লন্ডনে থাকতেন বা আপনারা জেলের মধ্যে থাকতেন। কিন্তু আপনারা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে মুক্ত বাতাসের স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দেশে এসেছেন, আপনারা তাদের সাথেই প্রতারণা করছেন। এই প্রতারণার মূলক মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আর বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল সহ যারা যারা এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে এবং শহর, গ্রামে, গঞ্জে, বাজার ঘাটে, টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে তারেক রহমান সাহেবকে আমরা আহ্বান জানাবো, আপনি আপনার দলকে শুধরান এবং তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আশা করেছিলাম যে 24 পরবর্তী সময়ে চাঁদাবাজের পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু গতকালকে আমাদের কাছে যেই থলের বিড়ালটা বেরিয়ে আসলো তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে শুধুমাত্র এই গুটি কয়েক 2-1 ব্যক্তি জড়িত নয়, বরঞ্চ সমগ্র দল, তাদের প্রত্যেকের ব্যাকআপ যারা দিচ্ছে প্রত্যেকে এই চাঁদাবাজির সাথে জড়িত। এবং শুধু যে চাঁদাবাজি এই 2-1টা দোকান হয়েছে এরকম নয়, ক্যাম্পাসে যতগুলো ভাসমান দোকান বসে, যতগুলো ফুডকার্ট বসে, যতগুলো ঠেলাওয়ালা বসে, মজুর বসে, যতগুলো বাদাম বিক্রেতা বসে, প্রত্যেকটা বাদাম বিক্রেতা, প্রত্যেকটা দিন মজুর, প্রত্যেকটা হকারের কাছ থেকে এরা চাঁদা নেয়। এবং চাঁদা নেয়, আবার যখন চাঁদার কথা প্রকাশ করে দেওয়া হয় তখন তাদের দোকান, বাড়িঘটে, দোকান পাটে, এই ফুডকার্টে, এগুলোতে তার উদ্বাস্তুদের এইগুলোতে তারা হামলা চালায়। গতকালকে আপনারা দেখেছেন যে কীভাবে শুধুমাত্র চাঁদাবাজির অভিযোগ প্রকাশ করে দিয়েছে, সে কারণেই সেই ফুডকার্টে আগুন দিয়ে ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এটিতে ছাত্রলীগের মতো বর্বরিচিত আচরণ। আমরা তো আপনাদের কাছ থেকে ছাত্রলীগের মতো বর্বরিচিত আচরণ প্রত্যাশা করি না। আমরা তো আপনাদের কাছ থেকে এই ধরনের চাঁদাবাজিমূলক আচরণ প্রত্যাশা করি না। আমরা মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অন্ততপক্ষে সকল ধরনের দোষ ত্রুটি এবং ভুলভ্রান্তির মধ্য দিয়ে, ভুলভ্রান্তির বাইরে থেকে থাকবে এবং সকল ধরনের সমালোচনার ঊর্ধ্বে থাকবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং দীর্ঘদিন যাবৎ তারা এটি ধরে রাখতে পেরেছিল, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে না, যে এইটি আসলে আমাদের দৃষ্টিগোচরের বাইরে রয়ে গিয়েছে। তো আমরা আশা রাখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অন্ততপক্ষে বাংলাদেশের অন্যান্য ইউনিটের মতো, ছাত্রদলের অন্যান্য ইউনিটের মতো হবে না, বরং তারা আইকন হবে এবং তাদের মধ্যে যে যারা যারা চাঁদাবাজ রয়েছে, যারা যারা চাঁদাবাজ ঘাপটি মেরে আছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি, কথা এখানে শেষ করছি। যে ডাকসুর পক্ষ থেকে ইতিমধ্যে দফায় দফায় অবগত করা হয়েছে এবং আমরা দফায় দফায় লিখিত আবেদন দিয়েছি যাতে করে এসবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা গতকালকে দাবি জানিয়েছি, আজকে সংবাদ সম্মেলনের পরে আমরা আবারও দাবি জানাবো।
আমরা জানাবো প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ অপেক্ষার পরে আমরা এখন আপনাদের সম্মুখে আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট উপস্থাপন করব। আশা করছি সবাই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন। আমরা সমস্ত এভিডেন্স ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, জ্ঞান, রাজনীতি আর প্রতিবাদের প্রতীক। কিন্তু এই ক্যাম্পাসে কি নীরবে চলছে চাঁদাবাজির রাজনীতি? আজ আমরা জানবো তথ্য ফাঁসের অভিযোগ এনে কিভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হলো একটি দোকান। ঘটনার সূত্রপাত 21 ডিসেম্বর 2025। ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা ও প্রক্টোরিয়াল টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংলগ্ন গেট থেকে বেশ কয়েকটি অবৈধ স্ট্রিট ফুড কার্ট জব্দ করে। জব্দকৃত দোকানগুলোর মধ্যে একটির দোকানদার ছিল হাসান নামের এক ব্যক্তি। হাসান নিজেকে দোকানের কর্মচারী পরিচয় দেন এবং দোকানের মালিক হিসেবে দুইজনের নাম জানান। তারা হলেন বিজয় 71 হলের 2022-23 সেশনের শিক্ষার্থী ও হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান সাদ এবং অন্যজন জহুরুল হক হলের 2022-23 সেশনের শিক্ষার্থী আবিদ আব্দুল্লাহ। তিনি উমামার প্যানেল থেকে ডাকসু নির্বাচন করেন এবং ছাত্রদলের সাথে তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এই দুজনের সাথে যোগাযোগ করা হলে তারা দোকানটি নিজেদের বলে দাবি করেন। অল্প সময়ের মধ্যেই আবিদ আব্দুল্লাহ ডাকসু কার্যালয়ে উপস্থিত হন বিষয়টির সমাধানের উদ্দেশ্যে। তবে এর মধ্যে দোকানদার হাসান ডাকসু প্রতিনিধির কাছে স্বীকার করেন সেদিনই তিনি আবিদ আব্দুল্লাহ ও সৈয়দ হাসান সাদের আশ্রয়ে এই দোকানটি বসিয়েছেন। দোকান পুরোপুরি বসানো হলে লাভের টাকা হিসেব করে তাদের ভাগ দিতে হবে বলে জানান হাসান। হাসানের ভাই ইমরান এই দোকান সহ আরো কয়েকটি দোকানের মূল মালিক। ছাত্রদল নেতা সাদের আশ্রয়ে তিনি এসব দোকান বসান। আমার সাথে গত 4-5 দিন হেরান চালান দিয়ে ব্যবসা করবো, এরা ব্যবসাটা করে দোকানটা পিছিয়ে তখন আমাদের বুঝে দিই, তাহলে হেদের পক্ষে দোকান করা সম্ভব না। একটা লোক হেরা জীবনের দোকানে 2-3 ঘন্টা খাই টাকার মতো লোক এসে না, যার দিনে যার হেদের হচ্ছে পড়াশোনা, হেদের হচ্ছে এরা এক দোকানের ভিতরে একটা জায়গায় 3 ঘন্টা খাইতে জীবনে থাকবে। তারা চাইতে যেতে পারবে আপনার 4-5 দিন, 4-5 দিন হেরা করে কোন দোকানটা বিজনেস করে নিয়ে মানে তাকে আমরা নাও খাই সব কিছু করার পরে লাগে আমাদের যে তখন তো একটা যে কোনো কথা বলেই দিল বাংলা দিবে না তখন 5,000 টাকা নেবে আমাদের 1 টাকা না তখন তো নিবে। কিন্তু কত হচ্ছে এটা কিন্তু এই ফার্স্ট টাইম আপনি যারাই জিজ্ঞেস আমি আমার জীবনে আমি জানি কাজটা কেন করছি জানেন, আমি একটু কোনো জানি বলি দোকান করে রুমে চাষ করে দোকান আর একটা দোকান বসে দিয়েছি ভেবে রাত দিয়ে দিলাম সম্ভবত আমি যেহেতু শুনছি আমি বললাম যে বলতে করো, কিন্তু যখন একটা রাত্রে 15 মাস হবে সবাই একটা আমাকেও করে করছি আমাকে আরো কয়েকজন দোকান দিয়ে আমি এখানে তোরা তোমার শুরু করে আপনার দিকে শাস্তি করতে পারি জানো না কেন আমি জানি না শুরু পরে এই দিকে হেরা যখন বলছে পরে আমি রাখছি ঠিক আছে আমার বাড়ি করে লোক। অন্যদিকে রুবেল নামে আরেক দোকান মালিকের তত্ত্বাবধানে চলে বেশ কয়েকটি দোকান। প্রক্টোরিয়াল টিম ও ডাকসুর অনুসন্ধান সংক্রান্ত কাজে সর্বমিত্র চাকমা রুবেলের সাথে যোগাযোগ করেছিলেন। এর প্রেক্ষিতে সাদের আশ্রয়ে গড়ে ওঠা দোকানের মালিক ইমরান ছাত্রদল নেতা সাদ ও আবিদ আব্দুল্লাহর কাছে রুবেলের নামে অভিযোগ করেন। ইমরান তাদেরকে বলেন রুবেলই ছাত্রদলের চাঁদাবাজির তথ্য ডাকসুকে দিয়েছে। আমরা একটু থাকবো আমার দোকানে সাদা
আর ইমরানের এই উস্কানিতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতা সাদ ও তার সঙ্গী আবিদ আব্দুল্লাহ সহ তাদের ছেলেপেলেরা রুবেলের দোকানে হামলা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রুবেলের দোকানে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে আবিদ ও সাদের লোকজন দোকানটি পুড়িয়ে দেয়। দোকান পুড়িয়ে দেওয়ার সময় তাদেরকে একটি ফোনে কথা বলতে দেখা যায়। ফোন কলে অপর পাশ থেকে বলা হয় পুড়িয়ে দাও। এই সময় তারা রুবেলকে গালাগালি করে এবং বলতে থাকে, তুমি ডাকসুকে নিয়ে কি বলে আসো, আমি আমার দোকান বসাতে পারি না, তুমি বসাও কেমনে। প্রক্টরিয়াল টিম আগুনে দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের পরিচয় সংগ্রহ করেন। তাদের মধ্যে রয়েছেন বিজয় ৭১ হল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান সাদ, জহুরুল হক হলের আবিদ আব্দুল্লাহ, রাতুল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ২২-২৩ সেশন, কাউসার মাহমুদ ফার্সি ২২-২৩ সেশন এবং সানি সরকার রাষ্ট্রবিজ্ঞান ২২-২৩ সেশন সহ আরো কয়েকজন। পরবর্তীতে বিষয়টির সুরাহার আশায় ছাত্রদলের কিছু ঊর্ধ্বতন ব্যক্তির সাথে যোগাযোগ করেন দোকান মালিক রুবেল, কিন্তু অভিযোগ রয়েছে বিজয় ৭১ হল ছাত্রদলের নেতা সাদ আবারও তার সঙ্গী আবিদ আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে রুবেলকে ডেকে হুমকি দেন। তাকে বলা হয় আবার দোকান বসালে আবারও আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। এইভাবেই অভিযোগ উঠেছে চাঁদা দিতে রাজি না হলে অথবা চাঁদাবাজির বিরুদ্ধে কোনো তথ্য দিলে ভয়ভীতি, হুমকি এবং জ্বালাও পোড়াওর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোকান দখলের রাজনীতি চলছে। প্রশ্ন একটাই, এই ঘটনার বিচার কি আদৌ হবে, নাকি নীরবতাই হয়ে থাকবে সবচেয়ে বড় অপরাধ আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষাঙ্গনে চলবে চাঁদাবাজি? আমরা আসতে হ্যাঁ, মানে আপনারা আসতে চান, আপনার দোকান বসাবেন আর কিছু নেই। আপনার দোকান জন্য দখল করতে চাই, দোকানে খাবার যদি কম কিছু মিশতে পারছিল আমাদের ছেলে বলছে মায়ের ২৮০০ টাকা ওরা ওই ২০ টাকার জন্য ইউরোপে নিয়ে আসে দোকান জায়গায় এবার বন্ধ করা হচ্ছে দোকান সময় আমার দোকান বসে পরে পরে আমরা এক জায়গায় বসে ৩০০০ টাকা ওদের গ্রুপ কাচ্ছি খাওয়া করছে ৩০০০ টাকা না দিয়ে আমাদের স্টুডেন্ট ছিল আপনার তার সাথে আবার মিলে গেছেন কেমন?
আচ্ছা ঠিক আছে, ওদের একটা করে দিয়ে দেওয়া মাসে না দিলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আরেকটা আছে। ওকে, বেসিক্যালি এখানে আপনারা হয়তো বা দেখবেন যে আপনার এরকম কথা আসতে পারে যে আপনার যে ভয়েস রেকর্ড বা ভিডিও রেকর্ড বা আপনার যে কথোপকথন আপনারা যেটা শুনেছেন যে 500 টাকা চেয়েছিলেন, ওটা দিতে পারেনি, ওটা কবে নেবেন, সকাল সকাল দিয়ে। তো এখন এটা হয়তো বা এরকম ভাবে দাবি করাও যেতে পারে যে এই ভয়েসটা অন্য কারোর, এটা প্রমাণটা আমরা অন্যভাবে সাজিয়েছি জাস্ট ফাঁসানোর জন্য। আপনারা লাস্টে দেখেছেন যে একদম তার নাম্বারটা দেখা যাচ্ছে, এই যে কাউসার ভাই 0174058 হিসাবে দেখা যাচ্ছে। ওকে, তো বেসিক্যালি এটাই হচ্ছে মূল ঘটনা। এবং এখানে রুবেলের দোকান কিভাবে আপনার পোড়ানো হলো সেই বিষয়ে আসি। মূলত এখানে হাসান নামের যে আপনার তথাকথিত কর্মচারী, যারা আপনার যে আপনার দাবি করে যে দোকানটা আপনার সাদ এবং আবিদ আব্দুল্লাহর, তাদের দোকানটা ধরার পর তিনি দাবি করেন যে দোকানটা সম্পূর্ণভাবে সাদ কিনে নিয়ে এসেছেন। পরে সাদকে কল দেওয়ার পর সাদ ছিল টিউশনে, সে আমাকে বলে যে দোকানটার মূল্য একরকম আর আমাকে হাসান বলে আরেক রকম। তো তথ্যের মধ্যে যে একটা ঘাটতি সেটা আমি দেখতে পাই। তথ্যের ঘাটতির পরে আমরা এখানে ডাকসুতে নিয়ে আসি। ডাকসুতে নিয়ে আসার পর তাকে বিভিন্ন ভাবে কথা বের করার বিভিন্ন কৌশল অবলম্বন করার পর সে আমাকে জানায় যে আজকে প্রথম তারা দোকানটা লাগিয়েছে এবং দোকানটা মূলত সাদ এবং আবিদ আব্দুল্লাহ তারা কেউ কিনেনি। মূলত আপনার 4-5 দিন তারা এখানে তারা বসাবে, স্টাবলিশ করবে। স্টাবলিশ করার পর যখন আপনার প্রচুর টিম থেকে শুরু করে ডাকসু থেকে শুরু করে প্রশাসন জানবে যে এটা আপনার স্টুডেন্টের দোকান, তখন আপনার তারা প্রতিনিয়ত ওখান থেকে 500-1000 টাকা করে টাকা নেবে। এখন এই দোকানের মূল মালিক কিন্তু আপনার হাসান না, মূল মালিক হচ্ছে আপনার ইমরান। ইমরানের আপনার কথোপকথন আপনারা শুনেছেন, যেটা আমরা অডিও রেকর্ড আমরা শুনেছি। মূলত ইমরান এর আগে কিন্তু এরকম ভাবে স্টুডেন্টকে দিয়ে আপনার দোকান বসাননি। মূলত সাদের ঘটনা শুধুমাত্র এটা না, আমার কাছে আরেকটা অডিও আছে, একটা ভিডিও আছে, সেটা আপনার এরকম যে আপনার শহীদ মিনারে আপনার ইউসুফ নাকি ওমর যে কোনো একজনকে দিয়ে আপনার দোকান বসার একটা ঘটনা আছে, সেটা আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দিব। তো মূল ঘটনা হচ্ছে এরকম। এখন এরপরে ইমরানের দোকানটা ধরার পর যখন আমি আবার পরবর্তীতে আপনার রুবেলকে ডাকি হচ্ছে আরো সেন্সিটিভ কিছু তথ্য জানার জন্য। এখানে আপনার প্রশাসনের কেউ জড়িত কিনা, আপনার এখানে প্রোটেকশন বডির কেউ জড়িত কিনা, এবং এখানে আপনার এই যে কাউসারের যে কেসটা এটা জানার জন্য আমি রুবেলকে পরক্ষণে ডাকি। এবং রুবেলকে যখন আপনার দেখে যে ইমরান যে ডাকসুতে এসেছে, তখন আপনার নিজের ভাইকে ইমরানকে বাঁচানোর জন্য আবিদ আব্দুল্লাহ এবং সাদদের কাছে ইমরানকে বলে যে রুবেলই এই তথ্যগুলো দিয়েছে। তখন আপনার আবিদ আব্দুল্লাহ বা সাদ তারা কিন্তু এই ভিডিওটা তারা দেখেনি। তারা মনে করেছে যে আপনার রুবেল এই ভিডিওটা ইমরানের কাছ থেকে করে আমাকে পরবর্তীতে প্রোভাইড করেছে, বাট অ্যাকচুয়ালি ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে আপনার রুবেলকে ডাকা হয় অন্য কারণে এবং আপনার ইমরান এবং হাসানদের কেসটা হচ্ছে অন্য, এবং সেই জায়গায় ফেসে যাচ্ছে রুবেল। এখন আক্রোশের বসে যেহেতু আপনার ইমরান বলে দেয় আবিদ আব্দুল্লাহদেরকে যে রুবেলই বলেছে, এখন তারা সত্য কিছু যাচাই না করে তারা ওই আক্রোশ বশত দোকানটা সেখানে আপনার একদম প্রকাশ্যের টিএসসিতে সন্ধ্যার সময় 27 ডিসেম্বর আপনার ঘুরিয়ে দেয়। তখন আপনার প্রচুর বডির মধ্যে আপনার বেশ কিছু সদস্য তারা সেখানে উপস্থিত ছিলেন। তাদের ভাষ্য মতে যে তাদের থেকে অনেকটা বলতে গেলে আপনার খুব উদ্ধত আচরণ ছিল এবং যে কথাগুলো আপনার ভিডিওতে শুনেছে সেই কথাগুলোই ছিল। এটা আমার মূল বক্তব্য। এবং আপনার আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে, এখানে অনেক সাংবাদিক বন্ধুগণ আছেন আপনার ক্যাম্পাসের বা ক্যাম্পাসের বাইরের। আমি এই ভিডিওগুলো যখন আমি গোপনে ধারণ করেছিলাম তখন আপনার সাংবাদিক বন্ধুগণ তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এটা আমার জন্য প্লাস পয়েন্ট। থ্যাংক ইউ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা যেসব স্ক্রিনশট দেখিয়েছি আপনাদেরকে, তাদের নাম বলুন, সাংগঠনিক পরিচয়, এই সমস্ত আমাদের কাছে প্রিন্টেড কপিও আছে, যাদের প্রয়োজন ছবি তুলে নিতে পারেন। আমরা আচ্ছা, আমাদের হচ্ছে সর্বশেষ ভিডিও, এটা দেখে মুশকিল হবে।
একটা ভিডিও আছে। বেসিক্যালি এখানে ভিডিওতে অ্যাড করা হয়নি, এখানে আপনার নদী যার কথা এসেছে যাকে দিয়ে আপনার রায়ন আব্দুল্লাহ দোকানে বসেছে। রায়ন আব্দুল্লাহর ব্যাপারে একটা তথ্য হচ্ছে আপনার, আমি এটা ছাত্র দলের একজনের কাছ থেকে আমি শুনেছি, গতকালই আমার কাছে তথ্যটা আসে। তিনি সরাসরি আমাকে বলেছেন যে আপনার ডিএমসি তে দোকান বসানো নিয়ে রায়ন আব্দুল্লাহকে আপনার সাংগঠনিকভাবে আপনার বহিষ্কার করার জন্য তাদের ছাত্র দলের ঢাবি সভাপতির কাছে আপনার সুপারিশ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার ব্যাপারে কোনো ধরনের বহিষ্কার বা কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এটা ছাত্র দলে যারা আছেন তারা হয়তো বা সেই বিষয়টি আরো ক্লিয়ারলি জানবেন, সেই বিষয়ে সামাজিক বন্ধুগণ যারা আছেন সেটা আপনারা তদন্ত করে জানতে পারবেন, কারণ খুব ছাত্র দল থেকে এই তথ্যটা আমার কাছে ডিরেক্ট আসে। এখন বেসিক্যালি এখানে নবী নামের যে ব্যক্তি আছেন তিনি আমার কাছে স্বীকার করেন যে দোকানটা কারণ না, পূজার সময় তারা এই দোকানটা করেছিল এবং পরবর্তীতে রায়ন আব্দুল্লাহর মাধ্যমে তারা এখানে আসে। রায়ন আব্দুল্লাহ আমাকে যখন আমি লাইব্রেরির সামনে দোকানে ধরি তখন তিনি আমাকে বলেন যে আমি তোমার বড় ভাই 16-17 সেশনের শহীদুল্লাহ হলের, তুমি দোকানটা দিয়ে দাও, দোকানটা আমার। তারপর দোকানটা আমি দিতে অস্বীকৃতি জানাই, কারণ আপনার মোমোর যে স্টিম করার জন্য যে পাত্র থাকে সেই পাত্রটা এক একজন দাবি করে এক একজনের। আমি তো বিভিন্ন ভাবে বক্তব্য মানে বিভিন্ন ভাবে আপনার নিয়েছি। তো তারপর আমার সন্দেহ যখন সন্দেহ হয় তখন দোকানটা আমি সোশ্যাল সায়েন্সে আমি রাখি, এখনো পর্যন্ত দোকানটা আছে। পরবর্তীতে আপনার নুরুল গনি সগির, আমি কিন্তু তাকে চিনতাম না, তিনি হঠাৎ করে আমাকে হোয়াটসঅ্যাপে কল দেন, তখন আমি ডাকসিতে বসে, তখন আপনার ক্যাফেটেরিয়ার সম্পাদক সাল্লাহ আপু, তারপর প্রচুর বডি সদস্য 4-5 জন সেখানে উপস্থিত ছিলেন। তারপর আমি বললাম যে এটা কে কল দিয়েছে, তারপর লাউড স্পিকারে দিলাম, উনি বললেন যে স্বর্গ আমি অমুক অমুক বলছি, কোনো ধরনের আমি তাকে সেভাবে আমি জানতাম না। যেমন আপনি হয়তো দেখবেন যে আমি ভিডিওতে আমি সাইদ উচ্চারণ করছি, সাত না, আমি সাইদকে চিনতাম না, সাতকে চিনতাম না। আমি যদি সাতকে চিনতাম তাহলে আমি ওখানে সাইদ উচ্চারণ করতাম না, কারণ সাইদের চাইতে আপনার সাতটা আরো বেশি উচ্চারণ করতে খুব ইজি। যাই হোক, এখন নুরুল গনি সগির তিনি বলেন যে নবী নামের একজনের মোমোর দোকান তুমি ধরেছো, দোকানটা তোমার সোশ্যাল সায়েন্সের ওখানে আছে, দোকানটা তুমি দিয়ে দিও। আমি বললাম যে ভাই আপনি বলছেন কেন? বলেন যে দোকানটা আমার। আমি বললাম যে ভাই দোকানটা তো রায়ন আব্দুল্লাহ নামের একজনের 16-17 সেশনের শহীদুল্লাহ হলের। বলে যে না, দোকানটা আমার এবং রায়ন আব্দুল্লাহ দুইজনের আমরা শেয়ারে করেছি, শেয়ারে আমরা দোকানটা চালাই, আমরা দোকানটার মালিক এবং যিনি নবী তিনি হচ্ছেন দোকানটার কর্মচারী। এখন তখন হচ্ছে কাকতালীয় ভাবে আবার রায়ন আব্দুল্লাহ তিনি পরবর্তীতে আমাকে কল দেন এবং নবী সেখানে উপস্থিত ছিলেন। নবীকে সামনে রেখে আমরা আবার রায়ন আব্দুল্লাহর সাথে কথা বলি যে ঠিক আছে ভাই দোকানটা আমরা দিয়ে দিব, ওইটা বলে আমরা নবীর থেকে আমরা সুন্দর মতো ঘটনা স্বীকার করাই, নবীও সুন্দর মতো স্বীকার করেন। ভিডিওটা এখানে চালু হচ্ছে না, ভিডিওটা আমরা আপনাদের সাংবাদিক বন্ধুগণ যারা আছে আমরা তাদের আপনাদের সাথে না ফার্স্ট বলি না, কারণ আপনার আমি যতদূর জানি আপনার যে নবী তিনি হচ্ছেন মাস্টার্স পাস এবং এখানে যে অঙ্গীকার নেওয়া নিজ হাতে লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ। যে আমরা এই চাঁদাবাজির ঘটনা যারা যারা জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রত্যেকের বিচারের দাবি জানিয়ে আমাদের এই সংবাদ সম্মেলন এবং ডকুমেন্টারি প্রদর্শন তথ্যচিত্র প্রমাণ সহ প্রদর্শন সেটির কর্মসূচি আমরা এখানে শেষ করছি। সাংবাদিক বন্ধুগণ সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই প্রজেক্টরের তথ্যচিত্র তথ্য প্রমাণ প্রদর্শন ও সাংবাদিক সম্মেলন এখানে শেষ করছি। আমরা এই দৃষ্টান্তমূলক বিচার সবাইকে ধন্যবাদ।